বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন সাবেক সংসদ সদস্য। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রফেসর আব্দুল মান্নান, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শাহ নুরুল কবির শাহীন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরু করি এবং যে প্রশ্নটা আসলে আপনাকে করতে চাই যে 5ই জানুয়ারি নির্বাচনের আলোচনায় আমরা না যাই, গেলে পরে বা উনি তুললে হয়তো আলোচনা হবে। সরকার বেশ কিছু ভালো কাজ করবার উদ্যোগ গ্রহণ করেছে বলে অনেকের কাছে মনে হয় বা আপনারা দাবি করেন। উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, সেটি নিয়েও বিতর্ক আছে, সেই আলোচনায় আমরা না যাই। কিন্তু কতগুলো প্রশ্ন, যেমন আইনের শাসনের প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের প্রশ্ন, সেসব জায়গায় মাঝে মাঝে মনে হয় যে সরকার বেশ সরব বা একটা নীতিগত অবস্থান নিয়ে এগুচ্ছে, ভালো একটা দিকে যাচ্ছে। যেমন ধরা যাক, দুর্নীতি দমন কমিশন সরকারের মন্ত্রী এমপিদের ডাকছে, তাদের বিরুদ্ধে মামলা করছে, কিন্তু কিছুদিন না যেতেই দেখা যাচ্ছে যে তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে দায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে যে আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি ধর্ম নিয়ে এবং আরও কিছু প্রসঙ্গে কথা বলে পেশা বিতর্কিত, তার বিরুদ্ধে সরকার তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিল, তাকে প্রেসিডিয়াম থেকে দল বাদ দিল। কিন্তু তারপরও আরও অনেক কিছু করবার দাবি আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে। কেননা এই কাজ করে, এই কথা বলে বাংলাদেশে কেউ পার পায়নি আর কি। বাট দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে আর বেশি এগুচ্ছে না। সেগুলো নানান জনের মধ্যে নানা ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে দেখা দিচ্ছে। এমনকি তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, ভারত থেকে অনেকেই ফিরিয়ে আনার উদ্যোগ সরকার গ্রহণ করতে চায়, করেছে, এনেছে, দিয়েছে, এরকম উদাহরণ আছে। কিন্তু লতিফ সিদ্দিকীর ব্যাপারে সরকার নীরব কেন? এই প্রশ্নটা নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে দেশের ভেতরে। তৃতীয়ত দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে আপনারা দাবি করেন এবং মুক্তিযুদ্ধকে মানে চেতনা বা মুক্তিযুদ্ধের প্রশ্ন উঠলেই আবেগটা অন্যরকম হয়ে যায়, আপনার নিজেরও হয়ে যায়। কিন্তু এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতি করে দেশের প্রশাসনের শীর্ষ পর্যায়ের পাঁচজন ব্যক্তি প্রমাণিত হয়েছে যে তারা জালিয়াতি করেছেন। তাদের মধ্যে একজন তো প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটন ঘুরেই আসলেন, বাকিরাও আছেন, বহাল তবিয়তেই আছেন, এবং তাদের সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে। না তারা নিজেরা পদত্যাগ করলেন, না সরকার তাদেরকে অন্য কোনো আইনের আওতায় নিয়ে গেল, না সরকার এই প্রশাসনে থাকবার, এই পদে থাকবার তাদের নৈতিক অধিকার আছে কিনা সে বিষয়ে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করলো। তো এগুলো আসলে ঠিক বোঝা যাচ্ছে না যে এগুলো কি এক ধরনের কি বলবো আমি, মানে লোক দেখানো কাজ কারবার হচ্ছে, নাকি সিনসিয়ারিটি কোনো ঘাটতি, নাকি আদৌ কোনো সিনসিয়ারিটি আছে? আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। সাধারণত আপনি এত কথা দিয়ে এইভাবে বিস্তার ঘটান না, মানে এগুলো একই কিন্তু রকমের তো। আপনার আজকে যেভাবে আপনি বিস্তার ঘটালেন তাতে আপনাকে আপনার মুখোমুখি দাঁড়িয়ে সব কথার উত্তর সমানভাবে দেওয়া খুব কঠিন। তারপরও আমি চেষ্টা করব। প্রথমে যে কথাটা আসছে, দুদুকের কথা প্রথমে একটু এসছে আপনার। এখন দুদুক কাউকে তার মামলায় কিছু না পেয়ে বলছে, দুদুক যেটা, যে কিছু না পেয়ে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এখন আপনার প্রশ্নে একটি কথা বেরিয়ে আসছে যে সেখানে সরকারের ইঙ্গিত আছে কিনা। সরকারের কোনো ইঙ্গিত নাই। এখন কেউ যদি নিজের থেকে তার যে দুদুকের কর্মকর্তা হিসাবে, চেয়ারম্যান হিসাবে বা সদস্য হিসাবে তাদের যে কাজ ছিল, যেমন ভারতে সরকার ছিল, সেশন ছিলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার, তিনি কাউকে, টিএন সেশন, তিনি কাউকে ডরাননি। এখন বাংলাদেশের সব লোক যদি আমরা মেরুদণ্ডহীন হয়ে যাই, সবাই যদি আমরা মনে করি যে শেখ হাসিনার কাছে আমরা মেরুদণ্ড কেউ রাখবো না, তাহলে শেখ হাসিনার জন্যও ভালো না, দেশের জন্য ভালো না, আর ওই ব্যক্তির জন্য তো ভালো না। ফলে কেন তারা এই সব পদে থেকে পদাধিকারী হয়ে, যদি তারা ন্যায্য কাজ করবেন, জাতির প্রত্যাশা, পিপুলস পারসেপশন, এগুলোকে তারা খেয়াল করবেন। কারণ স্বাধীন বাংলাদেশে আমরা জ্ঞানভিত্তিক
মুক্তিযোদ্ধার চেতনা ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই এবং তার জন্য আমরা সকলেই চেষ্টা করছি। আপনি আমরা সকলে মিলেই একটা চেষ্টা করব, এটাই আমাদের প্রত্যেকের প্রত্যাশা। কিন্তু সেখানে যদি এইভাবে এরা করেন, তারপরে আপনি লতিফ সিদ্দিকীর কথা বলেছেন। লতিফ সিদ্দিকীর সরকারের যে দুটো হাত ছিল, একটি হলো তার মন্ত্রিসভা থেকে তাকে বের করে দেওয়া, দ্বিতীয়টি ছিল যে ওই কমিটির এখতিয়ার ছিল তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দিয়ে দেওয়া। এখন তাকে নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সদস্য এ যাবৎ পর্যন্ত আওয়ামী লীগের বিশেষ কেউ প্রাথমিক সদস্য পদ থেকে বাদ পড়েনি। আওয়ামী লীগ যেটা করে যে কিছু না করলে ওকে ফেলে রাখে, কোনো কাজ দেয় না, ও নিজের থেকে একদিন বাদ হয়ে যায়। কিন্তু এই ব্যাপারে আমাদের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুসারে লতিফ সিদ্দিকীর বাড়িতে নোটিশ সার্ভ করা হয়েছে এবং আপনি জানেন যে স্বাভাবিক আইনের একটা গতি আছে যে কমপক্ষে তাকে জবাব দেবার জন্য 7 দিন সময় দিতে হবে। এরপরে আমাদের যে ওয়ার্কিং কমিটি আছে এবং জাতীয় কমিটি আছে, সেই কমিটি, আপনি বলতে পারেন যে একজন বললে তো হয়ে যায়, বলা এক জিনিস, তাহলে তো একজন বললে তো সংসদও হয়ে যায় সে আইনটা, কিন্তু তাতে তো হবে না। জাতীয় কমিটি এটা নেবে। এখন লতিফ সিদ্দিকীর সদস্যপদ বাতিল হয়নি, আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ। লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হয়নি। ফলে কেউ যদি মনে করে থাকেন যে আমরা বা নেত্রী জননেত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীকে ভয় করছেন বা তাকে অনুকম্পা দেখাচ্ছেন, এটা তাদের একটা মানে পজিটিভ একটা চিন্তার লোক তারা আমি মনে করব না। কারণ প্রত্যেকটা স্টেপে তাকে কাজ করতে দিতে হবে। আমরা অপেক্ষা করতে পারি তো। সবাই বলেছিল যে লতিফ সিদ্দিকী, তারপরে আপনি বলেছেন যে ভারত থেকে আনে এবং পাঠিয়ে দেয়, সেটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু একটি জিনিস আমাদের জানতে হবে যে মুসলিম উদ্দিন বঙ্গবন্ধুকে যে গুলি করেছিল সে এখনো ভারতে আছে বলে আমরা মনে করি এবং অনেকেই ভারতে আছে। আমাদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ইত্যাদির অসামঞ্জস্যতার কারণে এখনো আমরা আনতে পারিনি। ফলে লতিফ সিদ্দিকী আমি গেলাম আর আপনার সুন্দরবনের বাঘ না যে অমনি ধরে আপনি খাঁচার মধ্যে করে নিয়ে চলে আসলেন, নিয়ে এসে দেখালেন যে বাঘ ধরে নিয়ে এসেছি খাঁচার মধ্যে করে, রয়্যাল বেঙ্গল টাঙ্গায় খাঁচার মধ্যে গুমড়াচ্ছে, তা তো হবে না। ফলে লতিফ সিদ্দিকী এমনি কাগজ এসছে যে ওনাকে ভারতে এসেছিলেন কিন্তু ভারতেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে কাজগুলো কেমনভাবে হচ্ছে। এবং আপনি প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে আমরা অনেক শুভ কর্ম রাষ্ট্র এবং জাতির জন্য অনেক শুভ কর্ম, ভালো কর্ম এবং স্বয়ংভরতা স্বয়ংসম্পূর্ণতা করার চেষ্টা করছি। এটা আমি স্বীকারও করিনি, আমি অস্বীকারও করিনি। আপনি বলেছেন যে করেছেন, আমরা দাবি করছি, মানে দেশে আপনার খাদ্যের কথা দেখেন, আপনি বললে আপনি সচিবদের প্রসঙ্গটা অ্যাড্রেস করেন। আমি সচিবদের কথা বলবো। সচিবদের ব্যাপারে তাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং তারা সচিব এবং তাদেরও জন্য আমাদের দেশে উচ্চ আদালত, হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন, প্রত্যেকের জন্য আছে, তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন আইনকে কাভার করে তারা পদত্যাগ করা তাদের উচিত ছিল যদি তাদের লজ্জা থাকতো। কারণ সচিব হচ্ছে সবচেয়ে উপরের চাকরি এবং সেই চাকরিতে করে তারা যে অন্যায় করেছে, তারা যে মিথ্যাচার করেছে এবং মানে এর কোনো মানে তাদেরকে সালাম দিতে, তার যে পিয়নটা থাকে তার কেরানিটা সালাম দিত, কিভাবে সালাম দিচ্ছে এবং তিনি কিভাবে সালাম নিচ্ছেন, আমি ঘৃণা করছি তাদেরকে। কিন্তু তারা যখন পদত্যাগ করেনি, জাতি আশা করেছিল, শুধু শেখ হাসিনা আশা কেন, জাতি আশা করেছিল যে তাদের ভুল বলে তারা একটা চলে যাবে, কারণ তাদের সকলের 25 বছরের উপরে হয়ে গেছিল, চাকরির বেনিফিট তারা সকলেই পেত। কিন্তু তারা না গিয়ে যখন আছে, ঠিক লতিফ সিদ্দিকীর ব্যাপারে যেভাবে একটা প্রক্রিয়া চলছে তাদের ব্যাপারেও প্রক্রিয়া চলছে। প্রক্রিয়াটা এমনভাবে চলছে যে কোর্টে গিয়ে যেন সরকার হেরে না যায়। কোর্টে গিয়ে হেরে গেলে মান থাকবে না, মুক্তিযোদ্ধাদেরও মান থাকবে না, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে এটা করেছে তাদেরও মান থাকবে না। সেই জন্য আমরা এগুলো তো আর প্রতিদিন আপনার প্রেস কনফারেন্স করে বলার কথা না যে আমরা ফাইল চালাচালি করছি, আমরা চিঠি করছি, এগুলো আমরা কোনো ব্যাপারই আমরা ছেড়ে দিচ্ছি না। এবং আইনের শাসন, আপনি যেটা বলছেন, এগুলো নিশ্চয়ই আইনের শাসনের ভেতরে আসে এবং আইনের শাসন সুভালে প্রতিষ্ঠিত হোক, আইন শাসন আইনের গতিতে প্রবাহিত হোক, চলুক, মানুষ তাতে উপকৃত হোক, এটা তো আমাদের প্রত্যাশা অবশ্যই এবং আমরা তার জন্য চেষ্টা করছি। এবং শুধু আমরা না, এই দেশের সকল মানুষকে নিয়ে সেটা চেষ্টা করা যাচ্ছে। এখন ওনারা কিছু বলে ফেলছেন যে আমাদের সংলাপ করতে হবে, কিন্তু কিসের জন্য সংলাপ? শুধু কি নির্বাচনী সংলাপে দেশের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে? ওনার নির্বাচনের বাইরে আর যেতে পারছেন না।
আবার ওনারা বলছেন যে ছাত্র দলের তালা লাগাচ্ছে, এখানে আওয়ামী লীগ হস্তক্ষেপ করছে। আরে আওয়ামী লীগ যদি সব পারবে তাহলে আপনাদের ছাত্র দল, আপনারা পারলেন না, আওয়ামী লীগ পারলো, তাহলে আওয়ামী লীগই তো যোগ্যতা, আপনারা দল রেখেছেন কারণ আসুন না আমাদের সঙ্গে একত্রীভূত হয়ে যান। ওনারা যেটি বলবার চেষ্টা করেছেন ওনাদের দলের নেতারা, যে ওনারা তো দলের অফিসের সামনে যেতেই পারেন না, সেখানে হঠাৎ করে এত ছাত্র দলের নেতাকর্মী কোত্থেকে আসলো, আর তারা করছে পাশে পুলিশ দাঁড়িয়ে দেখছে, মারামারি করছে, কিছুই করছে না, সে কারণেই সংশয়। ছাত্র দলে উনি যেতে পারেন না, ওনাকে যেতে হবে, গিয়ে আটকাবে, ওনাকে লোকে দেখবে। এখন তো মিডিয়া তো খোলা জিল্লুর সাহেব, উনি যেতে গেলেন, উনি যদি যেতে চান, ওনাদের ভারপ্রাপ্ত মহাসচিব তো গেছেন, ওনাদের রিজভী সাহেব তো দাঁড়িয়েছেন, কিন্তু দাঁড়াচ্ছেন না কেন, থামাতে পারছেন না কেন? ওনারা যেতে পারলেন না এই কথা বলে আপনি যদি আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে বলে যদি আপনি গৃহবন্দী থাকেন, তাহলে তো আপনি কারোর সামনে হাজির হতে পারবেন না, ওনাদেরকে তো নামতে হবে, না নামলে কি করে হবে? দেখা যাক উনি কি বলেন। আমি আবার আসবো আপনার কাছে, মিস্টার শাহিন। ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ চ্যানেল আইকে। আমি আমার শ্রদ্ধেয় মুরব্বী মান্নান ভাইয়ের কথাগুলো বেশ, আপনি যে কথাগুলো বলেছেন উনি সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু উনি প্রত্যেকটা কথাতেই মনে হচ্ছে যে কেমন যেন একটু মানে সরকারের মতো, সরকার যেরকম পাশ কাটিয়ে যাচ্ছে। উনি সরকারি দল করেন না, উনি সরকারি দল করেন, কিন্তু সরকারের সাথে ওই এক সুরে আর কি একটু পাশ কাটিয়ে প্রত্যেকটা বিষয়ে গেছেন। যে এখন এখানে লতিফ সিদ্দিকীর বিষয় আসছে, আপনার সচিবদের বিষয় আসছে, মুক্তিযোদ্ধা সনদের বিষয় আসছে, আপনার উন্নয়ন আগে না গণতন্ত্র আগে কথা আসছে, আপনার ছাত্রদল নিয়ে কথা আসছে। এইগুলো প্রত্যেকটাই উনি একটু এড়িয়ে গেলেন। শুধু ছাত্রদলের বিষয়টা যখন আসছে তখন উনি একটু ছাত্রদল তো উনি তুলেছেন, আমি কিন্তু উনি বলেন যে তখন উনি একটু শক্তিশালী ভাবে কথাটা বলেছেন। আপনি যে কথাটা একটু যোগ করে দিলেন তার সঙ্গে, যে বিএনপি যেটা মনে করছে বা ভাবছে বা বলছে, এটাই বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমরা বিএনপি অফিসের সামনে যেতে পারি না, যে কোনো প্রোগ্রাম দিলে আমাদের গেটের ভিতরে থাকতে হয়। তারপরেও মাঝে মাঝে অফিসের তালা ভেঙে অফিসের দোতলায় মই লাগে পর্যন্ত আপনারা জানেন, আমরা দেখছি যে সেই আমাদের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে যখন অ্যারেস্ট করা হলো। এই ধরনের অনেক কাণ্ড আছে। এখন দুই দল আছে, হানাহানি করতেছে, মারামারি করতেছে, পুলিশ দূরে দাঁড়িয়ে দিয়েছে। এটা মনে হয় যে গত এই 8 সালের নির্বাচনের পর থেকে এই পর্যন্ত এটাই প্রথম বিএনপি অফিসের সামনে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কথা বলছে না, কোনো ব্যবস্থাও নিচ্ছে না, কোনো রকম কোনো আপনার যে আগে ককটেল মারার আগেই তো অনেক কিছু ঘটে যায় না, হয়তো সেই কারণে করছে না যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ওখানে আবার ধরতে যায়, চড়াও হয়, তাহলে আপনারা বলবেন যে ছাত্র দলের কর্মীদের হামলা করেছে, এতজনকে আটক করেছে। সেটা হইতে পারে, সেটা আমরা বলতে পারি ভাই, কিন্তু ইতিহাস যেটা বলছে সেটা বলে না আর কি। এ পর্যন্ত যতগুলো ঘটনা পার্টি অফিসের সামনে বা যে কোনো ঘটনা, যেরকম ভাবে দাবরানি দেওয়া হয়, যেভাবে অ্যাকশন নেওয়া হয়, যেভাবে আক্রমণ করা হয়, যেভাবে টিয়ার গ্যাস ছাড়া হয়, যেভাবে ওই যে প্রিপার স্প্রে ছাড়া হয়, যেভাবে বুলেট রাবার বুলেট ছাড়া হয়, গুলি করা হয়, এগুলো কিছুই না। আচ্ছা যাও, তো এখন আরো বিষয়গুলো যেটা বললেন যে আপনার ওই সচিব পর্যায়ের বিষয়গুলো, যে ওনাদের লজ্জা নাই। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বিদেশ সফর করে আসলেন, জাতিসংঘের মিশনে গেলেন, সফর করে আসলেন, সেখানেও এই ধরনের একজন কেউ কেউ গেছেন ওনার সফরে। তো এটা যারা এই সফরটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো অবশ্যই একটা মানে সার সংক্ষেপ, কারা যাবে কারা যাবে না সার সংক্ষেপ গেছে, কিন্তু যারা সার সংক্ষেপটা তৈরি করছে তারাই কিন্তু এই সরকারের লোক, এই সচিবদেরই মানে কেউ, ঠিক না? তো এখানে ওই যে সচিবদের এখানে ইনক্লুড করা হলো, তারা নিজের থেকে পদত্যাগ করে না। তো যে কোনো ঘটনার আগে, ঘটনা ঘটার দেরি হয় না, কিন্তু এত বড় মুক্তিযোদ্ধা জালিয়াতি করা হয়েছে, মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করা হয়েছে, এবং দেশের সর্বোচ্চ পর্যায়ের লোক, যেটা আমার বড় ভাই মানন ভাই বললেন, যে তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোক, সচিব পর্যায়ের লোক, তারা এই ধরনের, তাদের লজ্জা শরম থাকার আগে সরকারের তো লজ্জা শরম থাকা উচিত, যে এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আমরা কিভাবে চলছি। আজকেও আপনার গতকালকেও আপনার এই ইয়েতে সম্ভবত আরো 6 জন
সচিবের ব্যাপারে দুদক তদন্ত করতেছে। এখানে এই মুক্তিযোদ্ধা সনদ তদন্তের দুদককে আমি এটা বুঝে পাই না যে দুদক এটা তদন্ত করার কি প্রয়োজন আছে। কারণ এটা মন্ত্রণালয় থেকে সনদগুলো ইস্যু হয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে, সেখানেই তো আপনার কাছে দুদক হয়তো কেউ কমপ্লেন করছে, সেই সূত্র ধরে দুদক করছে। কিন্তু এটা দুদকের, আমি কয়েকদিন আগে একজন বিশিষ্ট আপনার সাংবাদিক কলামিস্ট উনি এই প্রশ্নটা করেছেন যে দুদকের তো এটা তদন্ত করার কিছু না, আপনার কাগজ আছে। দুদকের এখতিয়ারের মধ্যে থাকুক কিংবা না থাকুক, দুদক যদি তদন্ত করে বের করতে পারে, সেটা যদি প্রমাণিত হয়, এটা নট ব্যাড, ভালো তো, ঠিক আছে, ভালো। কিন্তু এটা তো একটা সময় ক্ষেপণ করা। এখন আপনার এই যে এখন দুদক তদন্ত শুরু করবে, 2 সপ্তাহ পরে ডাকবে, 3 সপ্তাহ পরে ডাকবে, এটার সময় ক্ষেপণ। এটা তো আপনার কাগজ আছে, ফাইল আছে, সেখানে তো সবকিছু আপনি আপনি দেখতে পাচ্ছেন। সেখান থেকে এটা আর এই ধরনের যারা আছে তারা এখনো বহাল তবিয়তে আছে। তাদেরকে কারোকে হয়তো ওএসডি আগের থেকে আছে বা করা হয়েছে। কিন্তু এই যে বিষয়গুলো, এটা তো সরকারের জন্য, দেশের জন্য এটা সাংঘাতিক রকমের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং এই জিনিসটা সরকার যখন এইগুলো নিয়ে কিছু হয় তখন তাদের অতটা এটার মধ্যে গুরুত্ব থাকে না। লতিফ সিদ্দিকীর বিষয়টা, যেটা আমাদের মুসলিম বিশ্বের সারা দুনিয়ার মুসলমানদের উপর আঘাত করা হয়েছে, যে হজ নিয়ে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি যেটা পরবর্তীতে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সাহেবকে নিয়েও মন্তব্য করছেন। কিন্তু এই হজ চলাকালীন সময়ে যে এত বড় একটা কথা উনি বললেন, বলার পরে যে সরকার যে ব্যবস্থা নিচ্ছেন, যে ওনার যেহেতু উনি সরকারের একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে বাদ দিচ্ছেন। উনি সরকারের একটা পর্যায়ে দায়িত্বে ছিলেন, দলের দায়িত্বে ছিলেন, একটা দায়িত্বে ছিলেন, সেটা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সদস্য পদ বাদ দেওয়ার প্রক্রিয়া করতেছেন, যেটা সদস্য পদ বাদ দিতে গেলেও আর অনেক সময়ের ব্যাপার হবে। আর এটা কোনো এমন কোনো বিষয় না। কিন্তু সরকার ওই পদক্ষেপটা কেন নিচ্ছে না যে তাকে দেশে আনার জন্য? তাকে দেশে আনে, দেশের যে প্রচলিত আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা কেন করছে না সরকার? আমি একটু শেষ করি। তিনি আবার কোনো বেফাস কথাবার্তা বলেন কিনা সেটি এখানে যেটা হচ্ছে, যেটা বেফাসের পরোয়া আমরা করি না, কারণ আমরা বেফাস বলেছি। এখন এখানে আমি বলেছি বেফাস মন্তব্য, সেটি তো ঠিক নাও হতে পারে। আমরা করিনি যে উনি বলবেন, আর উনি ঈশ্বরের দূত হয়ে এখানে আসেননি। লতিফ সিদ্দিকী বদির মতো লোককে আমরা জেলে পুরিয়ে দিয়েছি এবং তাকে 14 দিনের রিমান্ডে নেওয়ার জন্য দরখাস্ত হয়েছে। এবং উনি যে সমস্ত কথা বলছেন, যে ওনার কথা হচ্ছে যে লতিফ সিদ্দিকী ওইখানে গুলি করে দেবে, আমেরিকায় গুলি করলে তো আমাকে মেরে দেবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমি শেষ করি, প্রচলিত আইন অনুযায়ী, প্রচলিত আইন তো বিচার হতে হবে, প্রচলিত আইন অনুসারে, প্রচলিত অনুসারে বিচার হতে হবে। শেখ হাসিনা চাইলেই শেখ হাসিনা আনার ব্যাপারে কোনো পদক্ষেপ নিছে? দেশে আনার জন্য কারা বলবে? কোর্ট তো বলছে, কোর্ট তো তাকে কি বলছে সেটা হলো পরের কথা। সরকারের জজ হয়ে বসবেন, যে দেশের আমরা এখানে জজ হয়ে বসবেন। আমি বলি তাহলে আপনাকে শুনেন, জজ হয়ে উনি বসবেন না। উনার ঘরেও যদি চুরি হয়, শেখ হাসিনার বাড়িতে প্রধানমন্ত্রী, এমনকি প্রধান বিচারপতির বাড়িতে চুরি হলো, থানাতে কিন্তু পুলিশকে খবর দিতে হবে। ওই পুলিশ এসে কিন্তু চোরকে অ্যারেস্ট করবে, ওই প্রধান বিচারপতি কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। আর প্রধান বিচারপতি চাইলেই বলতে পারবে না ইনস্ট্যান্টলি যে ফাঁসি দিয়ে দাও। ফলে লতিফ সিদ্দিকীকে আমাদের আওয়ামী লীগের লোকেরাও তার নামে মোকদ্দমা করেছে এই ব্যাপারে, এবং বহু তার নামে সমন জারি করছে তাকে। এখন সরকারের যে ব্যাপার, যেহেতু তিনি আমাদের দেশে নাই, সেহেতু তাকে তো পুলিশ আমাদের ধরে নিতে পারছে না। তাহলে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনি জানলেন কি করে? আপনি তো ইউ আর নট ইন দি গভর্নমেন্ট, আপনি জানলেন কি করে আমাদের কথা? আমরা তো বলার লোক না, আমরা তো করার লোক, আমরা তো বলার লোক না। এই বদির কথাকে আমরা বলে বেরিয়েছি, আমরা তো করেছি। বদি একটা কি লোক সেই সম্পর্কে পত্র পত্রিকা, বদি যে লোক এমপি, তো এটা এতদিন পরে আয়শা পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন? বদি কি লোক, কক্সবাজারের যে কি সম্রাট সেটা পত্র পত্রিকা আমরা দেখি তো, জানি। এখন এগুলা লোক দেখানো কাজ আপনারা করছে সরকার। শুধু এই বদি আর 2-1 ব্যাপারে আজকে এই যে গতকালকে দেখলাম যে মান্নান সাহেব ওই যে পূর্ত প্রতিমন্ত্রী ছিলেন, ওনার জামিনের আবেদন, ওনার জামিন হয়েছে আজকে অনেক দিন, তাই না? অনেক দিন, কিন্তু আমি জানি না,
অনেক দিন আগে জামিন দিয়েছে। আমি কারো কেস নিয়ে ব্যাপার করি না, আমি মোকদ্দমা তদবির কারক না। না, মোকদ্দমা তদবির কারকের কিছু বিষয় না, এগুলা যে লোক দেখানো বিষয়, এগুলা কিন্তু বুঝি আমরা, দেশবাসী বুঝে। এখন আপনি শেষ করেন। এখন মান্নান সাহেবের এই জামিনের জন্য, বাতিলের জন্য যে আবেদন করা হয়েছে, সেই আবেদন আগামী মাসের নভেম্বর মাসের 18 তারিখে সেটা শুনানি হবে। এই যে ব্যাপার, আর বলে আসবো জজ সাহেবকে যে আপনি আজকে শুনানি করেন। এগুলা জজ সাহেবরা কি করে আইন এখন কিভাবে চলে, কি করবেন আইন কিভাবে আপনি চলে, বলছেন আইনের শাসন কিভাবে নিয়ন্ত্রিত হয়, কি আপনি ধরে আনবেন? আইনের শাসন কতটুকু দেশে আছে সেটা তো লতিফ সিদ্দিকী দিয়ে বোঝা যায়। অবশ্যই বোঝা যাচ্ছে, আছে বলি তো লতিফ সিদ্দিকীকে বের করা হয়েছে। সরকার যদি বলতো যে ইন্টারপোলের মাধ্যমে লতিফ সিদ্দিকীকে আমরা আনতে চাই 7 দিনের মধ্যে, সরকার বলছে এই কথা। মিস্টার শাহিন, তাহলে পারে লতিফ সিদ্দিকীর আগে দেশের মানুষের সকলের দাবি, বঙ্গবন্ধুর যেসব খুনিদের সাজা হয়েছে তাদেরকে আনা, তাই আমরা আনতে পারিনি। তার কন্যা প্রধানমন্ত্রী, তিনি এখন আনতে পারেনি। ফলে আপনি চাইবেন, আপনি 7 দিন আর 15 দিন সময় দিচ্ছেন। আপনার কাছে আপনারা কি করেছেন? আপনি যে আমাকে, আমি বলি, শুনেন আপনি যে কথাটা বলছেন, শুনেন আপনি বললেন যে ওই মানুষটার সরকারের লজ্জা নাই। লজ্জাটা কি আপনাদের আছে? ওই যে মুক্তিযুদ্ধের সময় সরকারের লজ্জা নাই মানে দেশের লজ্জা নাই, সরকার মানে দেশ। তাহলে আপনি বলে নেন, তারপর আমি বলবো। বলতে দেন ওনাকে, সেটাই তো শেষ করুন। সরকারের লজ্জা নাই মানে দেশের লজ্জা। দেশের আমরা সবাই সরকারের অধীনে, আমাদের সকলের লজ্জা। আপনার কি আছে আমি জানি না, কিন্তু আমাদের সকলের লজ্জা আছে। সরকার, আপনি বলছেন যে লজ্জা নাই, আমি বলিনি, আপনি বলেছেন যে এই সচিবদের লজ্জা নাই। লজ্জা থাকলে সচিবদের লজ্জা নাই, কিন্তু সচিবরা তো সরকারের লজ্জার কথা আমি বলি। সচিবরা তো সরকারের কর্মচারী, তাতে কি হয়েছে? দেশের কর্মচারী। আপনার বাড়ির চাকর চুরি করলে আপনি দোষী হবেন? আপনার বাড়ির চাকর অবশ্যই দোষী হবে। আমি এরকম চাকর রাখবো না। আমি এরকম যে চাকর এই ধরনের কর্মকাণ্ড করবে, এই চাকর আমি রাখবো না। আচ্ছা, শেষ করেন। এই চাকরের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনার সঙ্গে তো আমি পারবো না, আপনি শেষ করেন। শেষ হয়েছে আপনার? আমি বলি, বলেন আপনি। এই যে সচিবগুলো কার সময় ওনারা নিয়োগ পেয়েছিলেন? উনি যে বললেন যে সরকারের লজ্জা নাই, যারা নিয়োগ দিয়েছিল তাদের লজ্জা আছে? এই প্রত্যেকটা সচিব আমাদের সময় নিয়োগ পায়নি, জিয়াউর রহমান সাহেবের আমলে নিয়োগ পেয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে। ফলে লজ্জা আপনাদেরটা সামলান আগে। কি হয়েছে? আপনি নিয়োগ পেলে তো আপনাকে দিতেই হবে, আপনাকে তো টানতেই হবে আপনাদের। আর ওই আপনি শেষ করি, আপনার কথা বলছি না। তারপরে কথা হচ্ছে যে উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে করে নিয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত একটি লোকের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাকে বের করে না দেওয়া হবে, তাকে যখনও কর্মরত রাখা হবে, ততক্ষণ পর্যন্ত তাকে কর্ম দিতে হবে, তার কাছ থেকে কাজ নিতে হবে, কাজ দিতে হবে। এইটাই আমাদের প্রক্রিয়া। সেজন্য আমরা নিয়ে গেছি, এতে কোনো দোষের নাই। যখন তাকে রাখা হবে না তখন সে চলে যাবে। আর উনি বলছেন যে বদির বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, আপনাদের আল্লাহর মাল আল্লাহ নেয়, আপনাদের উই আর লুকিং ফর শত্রুজ, এইসব। আপনি কি বলছেন যে আপনাদের সরকার কোনো ভুল করে না বা অন্যায় করে না বা কোনো আমি তা বলছি না, আমরা তো ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু যারা বলছেন তারা শতগুণা ভুল করে অন্যের ভুল নিয়ে এত ব্যাকুল হচ্ছেন কেন? আমি বলতে চেয়েছি আপনারা কি ক্ষমতায়, ওনারা থাকবেন কি করে ক্ষমতায়? তারা বলবেন বিরোধী দলে থাকলে ক্ষমতায় আসবেন না। ছাত্র দল নিয়ে যেটা দেখালেন, মানুষের ওনাদের পরে কোনো ভরসা নাই। ছাত্র দল যদি ঠিক করতে না পারেন, ছাত্রলীগও তো আপনারা ঠিক করতে পারেন। আমরা না করলে আমরা ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় আছি, ওই ছাত্র দল নিয়ে আমরা ক্ষমতায় আছি। আমাদের নেতৃত্বের ব্যাপার তো আছে। ওনারা তো পারলেন না, ওনাদের নেত্রীর অফিসের সামনে গিয়ে ককটেল ফাটালো। ওনারা কি করেছেন? আমাদের ওখানে একটা ককটেল ফাটাক তো দেখি কেউ কোন সময় পারে কিনা? ওইটা পারবে না জিল্লুর সাহেব। ফলে আওয়ামী লীগ নিয়ে এইসব কথা বলে কোনো লাভ হবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই নিয়ে ঝগড়া করে সচিবদের কি হলো আর না হলো, দেশের কি হবে আর হলো না, এই নিয়ে আমাদের কথা বলা উচিত। এবং আমরা এত দূর এগিয়ে এসেছি, এখন ওই সচিবের চাকরি নিশ্চয়ই যাবে এবং এই সচিব নিশ্চয়ই সমাজে ঘৃণিত হয়েছে এবং তারাও ঘৃণার পাত্র হিসাবে চাকরির থেকে বিদায় নেবে, এটা আপনাকে আমি বলতে পারি। এবং লতিফ সিদ্দিকী সম্পর্কে ওনারা যেভাবে বলছেন যে ইন্টারপোলে দিলে সাথে সাথে আমেরিকার কাজ নেই, আমেরিকা বসে আছে, বা ইন্ডিয়া বসে আছে, ইন্টারপোলে রেড অ্যালার্ট দিলেই ওকে ধরে নিয়ে এসে আমাদের হাতে দিয়ে দেবে, এটা হয় না। একটা দেশের নর্মস, আমি শেষ করি, নর্মস আছে। ফলে আপনারা রাতারাতি যেটা চাচ্ছেন, আপনারা ভুলে গেছেন আপনারা একসময় ক্ষমতায় ছিলেন। আপনারা আড়াইবার প্রধানমন্ত্রিত্ব করেছেন, আড়াইবার, 3বার হয়নি, আড়াইবার করেছেন বোধহয়।
না সেটি যেভাবে বলেন যেভাবে বলি আপনাদেরটা 102 বার হবে না, 3 বার হবে না, 2.5 বার হবে, সেটা যখন হবে তখন বলবেন, এখনো তো হয়নি, মানে ওই হিসাব করলে তো চলবে না। ফলে আপনারা কি করেছেন এটা কথা ভেবে আপনারা এখনকার কথা বলুন। উনি কি বলছেন সেটা হচ্ছে বড় কথা, হচ্ছে আপনাদের আমাদের কথা হোক। আপনি বলুন আপনাদের প্রোগ্রাম কি। আপনারা যে আমাদেরকে সংলাপে বসতে বলছেন, আমাদেরকে কাজ দিতে বলছেন, আপনাদেরকে আমরা অসুবিধা করছি, গণতন্ত্রকে আমরা ব্যাহত করছি, এসব কথা বলছেন। আপনাদের জাতির জন্য প্রোগ্রাম কি বলেন তো দেখি। আর আমাকে জিজ্ঞাসা করেন আমি আমাদের প্রোগ্রাম চলছে এবং প্রোগ্রাম আমি বলতে পারবো। আপনারা তো প্রোগ্রাম বলতে পারছেন না। ওনাদেরকে তো বলতে হবে যে আমরা অল্টারনেটিভ গভর্নমেন্ট, আমরা যদি ক্ষমতায় আসি, আমাদেরকে যদি লোকে ভোট দেয়, জনগণকে বলবে। আপনাকে তো এটা জনগণ তো শুনছে। এই প্রোগ্রাম তো আমাকে বলা মানে আমি তো আর শুনছি না শুধু। আপনার প্রোগ্রাম তো আমাদের 3 জনের প্রোগ্রাম তো না, এটা তো বাংলার 16 কোটি মানুষের প্রোগ্রাম। ফলে জনগণকে ওনাদের বলতে ওনাদের কোনো প্রোগ্রাম নাই জিল্লুর সাহেব। ফলে ওনাদের একটি প্রোগ্রাম, ভোট হলে ওনারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গেলে ওনারা প্রধানমন্ত্রী হবেন, আমার ভাই ক্রীড়ামন্ত্রী হবেন, এই হচ্ছে ওনাদের প্রোগ্রাম। এখন ওই প্রোগ্রামের সঙ্গে আমাদের মন্ত্রিত্ব এমপির ব্যাপার নাই। আমাদের কথা হচ্ছে সেটি তো জনগণ ডিসাইড করবে, ওনারা ক্ষমতায় যাবেন কি যাবেন না, প্রধানমন্ত্রী থেকে হবেন কি হবেন না সেটি জনগণ ডিসাইড করবে। তো জনগণকে ডিসাইড করবার ক্ষমতাটা তো দিতে হবে সবাইকে মিলে। ক্ষমতা তো দেওয়াই আছে। আপনার পৌরসভা সিটি কর্পোরেশনের ভোট হয়েছে, আমরা কি বাধা দিয়েছিলাম? ওনারা তো সব ভোটে জিতেছেন, আমরা কি করেছি? সিটি আমরা কি বাধা দিয়েছিলাম? সিটি কর্পোরেশনে বাধা দিলে কি জিততে পারতেন? সিটি কর্পোরেশনে ভোট দেখেই তো আমাদের ভোটের ভয় ভোট ঢুকছে। সিটি কর্পোরেশনের ভোট দেখেই ভয় ঢুকছে, ভয়ে চলে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের ভোটের এই ফলাফল দেখেই কিন্তু আপনাদের ভয় ঢুকছে যে ভোট হলে দেশে কি হবে। আপনারা তো কোনো কিছুকে ভয় পান না, কারণ আপনারা সচিব। তারপর ওনারা কি করলেন? ভয় ঢুকছে, আপনি কিভাবে বুঝলেন ওনাদের ভয় ঢুকছে? আপনারা সচিবরা এই ধরনের অপরাধ করলে, মুক্তিযুদ্ধের সনদ নিয়ে অপরাধ করলে, মুক্তিযুদ্ধে যাদেরকে বিদেশিদের সম্মান দিলেন, যে ক্রেস্ট, যে স্বর্ণ, সেখানে ধরা পড়লো, মামলা হয়েছে। আমি বলি যে সেখানে ধরা পড়লো, সেখানে কি ব্যবস্থা নেওয়া হলো? এখানে একদিন শুনলাম যে আমাদের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে আবার তাদেরকে সম্মাননা দেওয়া হবে। এখন যাদেরকে আপনি সারা দুনিয়ার থেকে আইনা, বিভিন্ন দেশ থেকে আইনা আপনি সম্মান দিলেন, তাদের এই স্বর্ণ চুরি করলো যারা, তাদেরকে আপনি এখনো বহাল তবিয়তে রাখলেন। এই সচিবদের যারা সার্টিফিকেট চুরি করলো, সার্টিফিকেট জালিয়াতি করলো, তারা বহাল তবিয়তে আছে। আপনার ওই এই লতিফ সিদ্দিকীর কথা বলতেছেন, লতিফ সিদ্দিকীর ব্যাপারে, ওই নূর হোসেনের ব্যাপারে যেরকম একটা তৎপরতা দেখা গেছে যে ভারতে এই হচ্ছে সেই হচ্ছে, লোক যাচ্ছে, এই করতেছে এই করতে, আজ পর্যন্ত সরকারের তরফ থেকে যে সে কলকাতা আছে না আমেরিকায় আছে। আমার মনে হয় এই প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করেছি। উনি যে প্রশ্নটি করেছেন যে আপনারা যে আন্দোলন করবার চেষ্টা করছেন না, আন্দোলন বা কথাবার্তা বলছেন, সেটি কেন বলছেন এবং জনগণ কেন আপনাদেরকে গ্রহণ করবে? কি প্রোগ্রাম আছে আপনাদের? কেন ওনাদেরকে প্রত্যাখ্যান করবে? জনগণকে আমাদের আন্দোলনের প্রোগ্রাম ইতিমধ্যেই আগামী আন্দোলনের প্রোগ্রাম বলেন, 1 মাসের একটা কর্মসূচি ইতিমধ্যে উনি বলেছেন যে ক্ষমতায় গেলে আপনারা কি করবেন। কেন ক্ষমতায় গেলে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন, প্রথমত দেশের জন্য ক্ষতি, দেশের ইমেজ নষ্ট করছেন, দেশের মান-ইজ্জত নষ্ট করছেন, তাদের বিচার অবশ্যই করবে আমাদের সরকার আসলে। এই ধরনের জালিয়াতি যারা করছে, এই ধরনের যে দুদুকের কথা বলতেছেন, দুদুকে যে বিষয়গুলো করতেছে, সেই বিষয়গুলো কিন্তু বিচার তো খুবই জরুরি, কিন্তু শুধু বিচারে তো আর জনগণের পেট ভরবে না। না, বিচারে তো জনগণের পেট অবশ্যই ভরবে না। বিচারে প্রতিশোধে, পাল্টা প্রতিশোধে তো জনগণ তো এখন দেখতেছে বা জানতেছে যে এই বিষয়গুলো হচ্ছে, এটা একটা বিষয়। আর যে দলীয়ভাবে যেটা বললেন উনি, যে আড়াই বলতে কোনো শব্দ মানে সরকারে আছে কিনা আমি জানি না, তো উনি এটা পেয়েছেন। তো এখন সাহিত্যের মানুষ বলতে পারেন। এখানে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন। তো 3বারই এই দেশের উনি দায়িত্ব পালন করে দেশকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যতটুকু সম্ভব। বেগম জিয়া যেহেতু যেভাবে 3বার ছিলেন আপনি বলছেন, তাহলে শেখ হাসিনাও 3বার কমপ্লিট করুক না? 3বার কমপ্লিট করুক কিনা সেটা জানি না। ওই যে আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী 3বার, আপনি বলবেন বেগম জিয়া তো পুরো শেষ করেননি। যে শেষ করে না, সেটা শেষ করতে আওয়ামী লীগ দেয়নি, সেটা একটা বিষয় ছিল। এখনো যে বিষয়টা, এখন এখানে 5 জানুয়ারির আগে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিজে শুনেছি বা আপনারা শুনেছেন দেখেছেন, যে উনি বলছেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন। ওনাদের নীতি নির্ধারক পর্যায় থেকে বলা হয়েছে এটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা যত সম্ভব তাড়াতাড়ি আলোচনা করব, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আলোচনা করবেন। এই কথাটা তো ওনারা বলছেন না। তা এখন সংলাপের কথা বললে ওনারা বললেন সংলাপ হবে না। তো কথাটা তো আপনারা নির্বাচন আগেই বলে রাখছেন। প্রফেসর মান্নান বলেছেন সংলাপ কেবল নির্বাচন কেন, অনেক বিষয় নিয়ে আসেন না, সংলাপ করি। অবশ্যই সংলাপের বিষয়ে আপনি এজেন্ডা আনেন। আমরা তো চাচ্ছি সংলাপ চাচ্ছি। এখন যদি বলেন যে হ্যাঁ সংলাপে আর বসবো আমরা, কিন্তু তোমরা কি বিষয় নিয়ে বসতে চাও, আপনাকে তো বলতে হবে। একটা বিষয় যেটা আছে, যেটা সবচেয়ে বড় বিষয়, যেটা এই যে ভোটারবিহীন নির্বাচন 5 জানুয়ারিতে, গত 5 জানুয়ারিতে হয়ে গেল, সেটার যে জনগণ অংশগ্রহণ করেন নাই, দেশের 154 জন এমপি হয়ে গেল ভোটারবিহীন, ভোট ছাড়া। এই বিভিন্ন ভাবে আজকে মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদের কোনো ভোটের প্রয়োজন হয় নাই। আপনার স্পিকার ভোটের প্রয়োজন হয় নাই, মাননীয় রাষ্ট্রপতির ভোটের প্রয়োজন হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভোটের প্রয়োজন হয় নাই, মাননীয় প্রধান বিচারপতি ওনার ভোটের প্রয়োজন হয় নাই, স্পিকারের প্রয়োজন হয় নাই, নির্বাচন কমিশনের প্রয়োজন হয় নাই। তারপরেও ভোট এটা দিয়ে ওনারা বলছেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব 11তম জাতীয় নির্বাচনের জন্য আমরা আলোচনা করব। এখন আলোচনার কথা বললে ওনারা বলতেছেন কিন্তু এখন তো স্পষ্ট ওনারা আলোচনাও করবেন না, নির্বাচনে দিবেন না। আপনারা কি করবেন? অবশ্যই নির্বাচন হবে দেশে। নির্বাচন তো ওনারা বলছেন 2019 সালের কথা বলতেছেন। এখন জনগণ যদি চায়, এবং জনগণকে আমরা যেভাবে সম্পৃক্ত করছি, আমরা যেভাবে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রামের পরিকল্পনা করছি, অবশ্যই এই দেশের নির্বাচন 19 সাল না, হয়তো আপনি 15 সালেই দেখতে। এই যে আপনার দলের কার্যালয়ের সামনে ছাত্র দলের যে প্রসঙ্গটি বলছেন, যত নেতা কর্মী এখানে বিক্ষোভ প্রদর্শন করছে, মারামারি করছে, আপনার ছাত্র দল তো এখন এত লোক নিয়ে এত ছাত্র নিয়ে একটা মিছিলও করতে পারে না আন্দোলনের সময়। সাম্প্রতিককালে আমরা দেখিনি তো। ঠিক, আপনার সাথে আমি এটা দ্বিমত করি না। এরা কোত্থেকে আসলো? এরা এই কমিটির জন্য, কমিটিতে যাওয়ার জন্য এত কিছু করছে, রাজপথে কোথায় তারা? সেটাই তো এখন যারা নেতা বানালেন তারাই কোথায়, আর যারা নেতা হলো না তারাই কোথায় থাকে? সেই জিনিসটা তো আপনি, আমাদের যারা এই পদবঞ্চিত তারা এক ধরনের কথা বলছে, আর যারা পদ পেয়েছে তারা এক ধরনের কথা বলছে। এখন দুই পক্ষকে সমন্বয় করে, যেটা ইতিমধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, ইতিমধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এখানে যদি কিছু মানে কোনো যদি সংযোজন বিয়োজনের প্রয়োজন হয়, এবং কারা কারা কতটুকু কি পর্যায়ে আছে তাদেরকে নিয়ে আবার আরেকটা বৈঠক করে হয়তো তাদেরকে এখানে সম্পৃক্ত করা হবে, অথবা অন্যান্য আরো যারা অঙ্গ দল আছে বা সহযোগী দল আছে সেখানে তাদেরকে প্রোভাইড করা। প্রফেসর মান্নান, অনেক উন্নয়নের কথা আপনি নিজেও বলতে চাইছিলেন, কিছু আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করছেন, কাজ করছেন, খুব ভালো কথা। যেমন আপনি নিজে শিক্ষক ছিলেন, শিক্ষায় সরকার বেশ সাফল্য দেখিয়েছে বলে সরকারের দিক থেকে দাবি করা হচ্ছে, কিন্তু সাফল্যের যে নজির আমরা এসএসসি রেজাল্টে দেখলাম, বেশ প্রচুর ছেলে মেয়ে খুব জিপিএ 5 পাচ্ছে, খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু তাদের যে মান সেটি আবার প্রমাণিত হয়ে গেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। এবং এত খারাপ বোধহয় এই বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে জন্মের পর থেকে বা বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হওয়ার পর থেকে এত খারাপ বোধহয় কখনই হয়নি যে তারা ছাত্র খুঁজে পাচ্ছে না। আপনি কি বলবেন? না, আপনার কথা তো খুবই ঠিক আছে, এবং আমি নিজে এই কথা আসার আগে ওনার কথা একটুখানি বলি 1 সেকেন্ডের জন্য। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওনারা যে সংলাপ করতে চাচ্ছেন, সংলাপের বিষয়টা কি, কিন্তু উনি নানান কথা ছলে বলে বললেন, কিন্তু আসল কথা আসলেন না। আসলে ওনাদের কোনো বিষয় নাই। ওনারা তো বিষয় বলেছেন, কিন্তু বিষয় তো উনি হয়তো বলেননি। ওনারা বিষয় বলেছেন, আগে বিষয় ছিল যে একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াটা কি হবে সেটি নির্ধারণ করা, আর এখন হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন। ওনার নেতা কি বলেছেন, আমার নেতা নেত্রী কি বলেছেন সেটা তো না, আমরা দুইটা দলকে রিপ্রেজেন্ট করছি। আমরা কি বলবো? কারণ ক্ষমতা বদলের জন্য বাংলাদেশের লোক প্রস্তুত না। বাংলাদেশের লোক, যেটা আপনি বলেছেন একটু, যে বাংলাদেশের লোক উন্নত জীবন চাই, জ্ঞানভিত্তিক সমাজ চাই, সমতা চাই, যে কথাটা এখন এসেছেন, সুশিক্ষা চাই, প্রয়োজনীয় উপযুক্ত শিক্ষা চাই। আমাদের দেখা যাচ্ছে যে জিপিএ পেল, ইত্যাদি পেল, কিন্তু ইংরেজি বিভাগে
দুজনের বেশি কেউ কোয়ালিফাই করতে পারলো না। এই যে একটা বেদনার ব্যাপার, এটা জাতির জন্য অবশ্যই একটি বেদনার ব্যাপার। আমি একটু কারেকশন আপনার কারেকশন করার কিছু নাই, ইংরেজি না বাংলা বিভাগে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, কারেকশন করার কিছু নাই। আমি সব আপনাকে বলতে চাই 69% বাংলাতে হয়েছে। আমাদের এগুলোকে, এইটা শুধু যে বিএনপির ছেলে বা জামাতের ছেলেই যে পারেনি বা পেরেছে এমন তো কথা না। আপামর জনগণ, সেখানে সব মানুষই আছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, এবং এরই পথ ধরে এই জিনিসটার উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরফিন সিদ্দিকী, প্রফেসর ডক্টর আরফিন সিদ্দিকীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তিনি একটা স্টেপ নিয়েছেন সিন্ডিকেটের মিটিং করে, খুব সাংঘাতিক স্টেপ। সেটা হচ্ছে যে ওই যে সালে সে পাশ করবে সেই সালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে। আগে পেছে মানে আগে যারা পাশ করেছে তাদেরকে দিতে দেওয়া হবে না। দিলে যেসব অসুবিধা হচ্ছে শুনেছেন, যে তারা অন্য জায়গায় ভর্তি হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে আছে, বা খুলনা বিশ্ববিদ্যালয়ে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে, ওখানে জায়গাটাগুলো খালি হয়ে থাকলো, সেখানে প্রায় 8,000 ছেলে মেয়ে যা সিট আমাদের খালি হয়ে যাবে, অ্যাভারেজ একটা হিসাব করে দেখা গেছে। তার থেকে রক্ষা করার জন্য, এবং শিক্ষামন্ত্রী আরফিন সিদ্দিকীর সঙ্গে দ্বিমত পোষণ করলো, আরফিন সিদ্দিকী কিন্তু তার মত থেকে সরে আসেননি। এটাই উপযুক্ত ভাইস চ্যান্সেলরের কাজ। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে পরীক্ষা পদ্ধতির ত্রুটির কথা বলেছিলেন নাহিদ সাহেব, কিন্তু আরফিন সিদ্দিকী সাহেব সেটাকে করেননি। কারণ শিক্ষামন্ত্রী তো ভাইস চ্যান্সেলর নন। শিক্ষামন্ত্রী একজন বিজ্ঞ লোক শিক্ষামন্ত্রী হতে পারে, কিন্তু আপনি তো জানেন যে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ভাইস চ্যান্সেলর স্ট্রেচার একটা আলাদা, ভাইস চ্যান্সেলর অন্য জিনিস। তিনি উচ্চ শিক্ষার মানে তিনি শিক্ষার একটা সাংঘাতিক একটা অবস্থার থেকে। তো সেই জন্য এই যে এটাকে সংশোধন করার জন্য এই যে আমাদের একটা প্রকাশ হলো, আমি বলছি আপনাকে যে আমরা কোনো জিনিস লুকাচ্ছি না জিল্লু সাহেব, যেটা সত্য সেই সত্যকে প্রকাশ করবার জন্য আমরা আগ্রহী। আমাদের এটা ত্রুটি হয়েছে, আমরা মেনে নিয়ে সংশোধন করার জন্য, এবং ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দিয়ে আমরা যদি তাকে করতাম, প্রভাবান্বিত করতাম, তাহলে হয়তো তিনি বলতেন কি বলতেন না সেটা অন্য কথা। কিন্তু আমাদের সরকার কাউকে প্রভাব বিস্তার করছে না, কোনো শিক্ষায় না, আইনে না, কোনো জায়গায় না। সেই জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে বা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেখা যাচ্ছে এই যে প্রচুর পাশের সাফল্য, এই যে ভালো রেজাল্টের যে সাফল্য, এখানে সরকারের কোনো প্রভাব আছে কিনা? এখানে সরকারের কোনো প্রভাব নাই। মানে সরকার চেয়েছে, শিক্ষকরা বেশি করে নাম্বার দিয়েছে, এখানে এরকম কোনো ইনস্ট্রাকশন? এখানে যেটা হয় যে বেশি পাস করলে, বেশি ভালো ফল করলে সরকার একটু সুনাম অর্জন করতে পারলে, সরকারের কোনো প্রভাব নাই। প্রতিষ্ঠানের ব্যাপার থাকে যে ক্যাডেট কলেজগুলো হবে না ভিকারুন্নেসা হবে। এখানে যখন ওই টিচাররা মার্ক দেয় তখন এরা করে কি যে অনেক সময় লিনিয়েন্ট হয়, এবং আপনি বা আমরা যেভাবে যে কারিকুলামে পড়েছি, শিক্ষা ব্যবস্থায় পড়েছি, এখনকার সেটা নাই। এখন টিক চিহ্ন নানান রকম হওয়াতে ছাত্রকে সমস্ত টেক্সট বুকটা পড়তে হচ্ছে না, তাকে খণ্ড খণ্ড, এটা আমি কোনো পার্টিনেন্ট কথা বলতে চাচ্ছি না, শিক্ষার ক্ষেত্রে আমি কোনো দলীয় কথা বলবো না, এটাকে আমার জীবন এবং আমার নামের সঙ্গে এটা যুক্ত। অতএব আমি আমার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে আমি বলছি, এখানে সরকারের কোনো হয় না। আপনি দেখেছেন যে কোনো আগে এই সরকারের আমলে, এই সরকারের আমরা যখন আগে সরকারে ছিলাম, যে কোনো কলেজ থেকে বিয়েতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একজনও পাশ করেনি, তাদের অ্যাফিলিয়েশন বাতিল হয়ে গেছে। শিক্ষকদের ওই যে টাকাটা আমরা দিয়ে থাকি সেগুলো বাতিল করেছে। এই জন্য শিক্ষকরা সদপ্রণোদিত হয়ে কিছু করতে পারে, কিন্তু সরকারের কিছু আসে যায় না। সরকার কি আপনার লেখাপড়া শেখাতে যাবে, তাকে কি বলে দেবে যে নম্বর বেশি দিতে কি হবে? সে তো জীবন ক্ষেত্রে তার তো এটা বোঝা হয়ে যাবে। যে ছেলে জিপিএ পেল অথচ কোথাও ভর্তি হতে পারলো না, তার এই ডিগ্রিটা তো তার জন্য একটা অভিশাপ। এই অভিশাপ দেওয়ার জন্য সরকার কিছু বলেনি। এখন ওই প্রতিষ্ঠান বা ওই কারিকুলামের জন্য যদি কিছু হয়ে থাকে, সেইটাকে আমাদেরকে পরিবর্তন করে আমাদেরকে ওই মেন স্ট্রিমে যদি আমরা উপযোগী, বিশ্বের উপযোগী শিক্ষা ব্যবস্থা যদি আনতে না পারি,
তাহলে পরে আমাদের এই যে ফাঁকটা থেকে যাবে। এক সময় দেখা যাবে যে আমাদের সচিব, উনি যেটা গালাগালি করছিলেন, সচিব করার লোক পাবেন না, আপনার জায়গায় বসার লোক পাবেন না, কারণ তাকে তো পড়তে হবে। আপনি যেখানে বসেছেন শুধু পলিটিক্যাল সায়েন্সে পাশ করেই তো বসতে পারেননি, আপনাকে তো পড়তে হয়েছে, জানতে হয়েছে, প্রতিনিয়ত আপনি জানছেন। এখন এই ছেলে মেয়েদের মধ্যে, ছাত্রছাত্রীদের ভেতরে বা আমাদের সকলের ভেতরে পড়া এবং জানার অভ্যাসটা যদি না থাকে, যে এইরকম প্রশ্ন হবে, 50টা প্রশ্ন দিল, তার মধ্যে 5টা প্রশ্ন বা 10টা প্রশ্ন আপনি লিখে দিয়ে আসবেন, তাহলে কিন্তু তার জানা হলো না। আমাদের আমলে একটা জিনিসকে জানার ব্যবহার ছিল, যে সিলেবাসটা পড়তে হতো তাকে। এখন সিলেবাসটাকে পড়তে হয় না এখন। আর তারপরে আপনার যেগুলো হয়েছে, যে টিউটোরিয়াল হোমস যেগুলো আছে, প্রাইভেট টিউশন কোচিং সেন্টার, এখানে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। এরা গিনিপিগ করে ফেলেছে, মানে ওই কম্পিউটার, একটা মানুষকে কম্পিউটার করে ফেলেছে, তাকে একটা প্রোগ্রাম লাগিয়ে দিচ্ছে, সেই প্রোগ্রাম সে অনবরত সুন্দরভাবে শুদ্ধভাবে করে যাচ্ছে। কিন্তু জ্ঞানভিত্তিক যে সমাজের কথা বলেছি, তাতে তো আর এটা হয় না। সেই জন্য এই আপনার কোচিং সেন্টারগুলোকে বন্ধ করতে হবে। কোচিং সেন্টার দিয়ে হবে না, ওই ছাত্রকে বা ছাত্রীকে টেক্সট বই, তার সিলেবাস পড়তে হবে, তাকে জ্ঞান অর্জন করে অধীত জ্ঞানের উপরে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। না হলে পারে কিন্তু আমাদের শিক্ষাটাকে নিতে পারবেন না। উনি শিক্ষা ব্যবস্থা তো আমাদের দেশে গত কয়েক বছরে যতই দিন যাচ্ছে ততই আমাদের শিক্ষার মান হার বৃদ্ধি পাচ্ছে, পাশের হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মান, এটা আমার কথা না, আমাদের দেশে যারা বড় বড় শিক্ষাবিদরা আছেন, যারা এই ব্যাপারে গবেষণা করেন। আপনারা কি মান বাড়াবার কোনো উদ্যোগ নিয়েছিলেন যখন ক্ষমতায়? অবশ্যই মান বাড়াবার উদ্যোগ থাকার কারণেই তো আজকে পাশের হার যেখানে 98% হয়ে যায়, সেখানে তো আপনি বুঝতে হবে যে পাশের হার যখন 98% হবে তখনই এখানে কোনো সমস্যা আছে। পাশের হার আপনি জেনুইনলি, আপনি যেটা একটু আগে কথা বললেন যে এখানে কোনো সরকারের বা কোনো ইন্ধন আছে কিনা, কোনো কিছু বলা আছে কিনা মার্ক বাড়িয়ে দেওয়ার জন্য, এটা ভালো করে খোঁজ নিয়ে আপনি জানেন, অবশ্যই জানেন, পত্রপত্রিকায় আমরা দেখছি কয়েকজন শিক্ষকের, আপনি জানলে বলেন, কয়েকজন শিক্ষকের বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনে বক্তব্য শুনেছি, ওনারা বক্তব্য দিয়েছেন। আপনি শুনছেন কিনা জানি না, আমি শুনেছি, আপনিও নিশ্চয়ই শুনতে পারেন বা অনেকে শুনছে, যে এইভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, যেটা বললেন যে পাশের হার বাড়াইলে সরকারের ইমেজ বাড়বে বা এই হবে সে হবে। কিন্তু আমার হার বাড়লে আমার চলবে না, তো আমার দরকার তো মান, যেটা উনি বললেন যে আমার সচিব বানানোর লোক পাওয়া যাবে না। আপনি জিল্লুর সাহেব এখানে বসছেন, আপনি লেখাপড়া করে বা স্টাডি করে বা বিভিন্নভাবে আপনি জেনে বুঝে বা পড়াশোনা করে আপনি করতেছেন, এই পর্যায়ের লোক পাওয়া যাবে না, আসলেই পাওয়া যাবে না। ওনার কথার সাথে আমি একমত। এই যেভাবে চলছে, আর এক এক সময় এক একটা সিদ্ধান্ত হুট করে নেওয়া হচ্ছে। কিছুদিন আগে গতবার একটা আন্দোলন হলো না, এই ভর্তি নিয়েই তো, মেডিকেলে ভর্তি নিয়ে হলো না, পরে তো সেখান থেকে মানে হলো যে আরো 2 বছর পরের থেকে একটা ব্যবস্থা নিতে গেলে সিন্ডিকেটে আমরা আলোচনা করব, সিন্ডিকেটের আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তো সব শিক্ষার হেডকোয়ার্টার ওখানে আছে, তো ওখানেও তো আপনার একটা জানা বোঝার বিষয় আছে, যে সিন্ডিকেট থেকে আপনি নিছেন, একটা সিদ্ধান্ত নিতে গেলে হুট করে নিলে তো চলবে না, বলতে হবে যেটা ওই যে মেডিকেলে আপনি যেটা করছেন, বাধ্য হয়েছে পরে করতে, যে 2 বছর পরের থেকে এটা এইভাবে হবে। তা এখনো এই ধরনের একটা পদ্ধতি করতে গেলে যদি, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিচ্ছেন বা ভালো কথা, কিন্তু আজকে যে পদ্ধতিটা চলে আসছে, যে পদ্ধতিটাতে ছেলেরা পরীক্ষা দিচ্ছে, মেয়েরা পরীক্ষা দিচ্ছে, আবার আশা নিয়ে আসছে যে এবার আবার করবে তারা বিভিন্ন রকমের। এখন এইখানে যদি বলা হতো যে আমরা এই বছর আসি, আগামী বছর থেকে বা আরো এটা সময় নির্ধারণ করা যাবে। আমরা একটু শেষের দিকে তো মিস্টার শাহিন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি তো বলছেন, হয়তো অনেক কথাই আপনার ঠিক, কিছু হয়তো রাজনৈতিক কারণে বলছেন, কিন্তু বলছেন আজকে ওনারা ক্ষমতায় আছে বলে ওনাদের বিরোধিতা করবার জন্য, একটা রাজনৈতিক সুবিধার জন্য বলছেন। আপনারা নিজেরা কতটা আন্তরিক এইসব বিষয়ে? ক্ষমতায় ছিলেন আপনারা, যে প্রশ্ন উনি করেছেন, এটি জনগণ জানতে চাইবে। ভবিষ্যতে গেলে যে করবেন, কি করবেন, এই যে দেখুন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বাংলাদেশে ঘুরে গেলেন, কয়েকটা বক্তৃতা করলেন, কি অসাধারণ বক্তৃতা। এবং আমি তার একটি বইও পড়ছিলাম, উনি আসবার আগের থেকেই পড়ছিলাম, অনেক আগে কেনা, আমার পড়া হয়নি, পড়ছিলাম। মানে তরুণদের উদ্দেশ্যে তার যে ডিরেকশন, ওনার যে কথাগুলো বলছেন, বাংলাদেশের রাজনীতিকরা, রাজনৈতিক নেতারা বা শীর্ষ পর্যায়ে যারা আছেন,
আমি তো আমার স্মরণ হয় না, বা আমি কোথাও পড়েছি বলে মনে পড়ে না, বা দেখেছি বলেও মনে পড়ে না, সব তো আর পড়া সম্ভব হয় না, যে কোনো নেতা নেত্রী কোনো তরুণদের উদ্দেশ্যে এরকম একটা বক্তৃতা দিতে পেরেছেন কখনো। তো মানে সবটাই তো ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়া, এর বাইরে আপনারা রাজনীতিটা যেতে পারছেন না কেন? এই যে একটা কথা বললেন যে আমাদের এখন বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটটা, যে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া, মানে এর বাইরে আপনারা, এর বাইরে যেটা চিন্তাটা বললেন, সেই চিন্তার বিষয়গুলো এখন আমাদের দেশে আসলে দিন দিন কমে আসতেছে। এখন আপনি যেটা বললেন যে শিক্ষার ব্যাপারে গত যে বিএনপি সরকারের সময় যে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল নকল বন্ধের ব্যাপারে, সেটা সারা দেশেই প্রশংসিত হয়েছিল, এবং সারা দেশের নকল বন্ধ হয়ে গেছে। এটা তো বাস্তবতা। তো যদি সরকার আন্তরিক না থাকতো, সরকারের যদি উদ্দেশ্য না থাকতো যে আমরা মানসম্মত শিক্ষা চাই, সেটা যদি না থাকতো তাহলে তো এই পদক্ষেপটা এইভাবে না হইতো না। এবং এই নকল বন্ধ হওয়ার কারণে কিন্তু পাশের হার অনেক কমে গেছিল, কিন্তু সেখানে আসল যারা যোগ্যতা অনুযায়ী আসতেছিল। কিন্তু এখন আপনি পাশের হার 98%, 80%, 86% করতেছেন, আর এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন পাশ করে ইংরেজিতে, 69% আপনার বাংলাতেও ফেল করে। তো এই শিক্ষা দিয়ে আমার কি জাতি কোনো আগাতে পারবে? এখন যেটা বললেন যে এপিজে আব্দুল কালাম, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতি ভারতের, উনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে এটা শুধু শিক্ষার ব্যাপারে বলছেন, এবং যে আরেকটা কথা বলছেন যে জাতি উন্নত হলে সন্ত্রাস থাকবে না। অর্থাৎ যদি জাতি সব দিক দিয়ে উন্নত হয়, উন্নত মানে মূল কথাটাই তো হচ্ছে শিক্ষা। যত একটা জাতি যত শিক্ষিত হবে, যত শিক্ষায় উন্নত হবে, তত তাদের আমাদের সব দিক দিয়ে উন্নতি হবে। সেই উন্নতির ক্ষেত্রটাই উনি মূলত এই জিনিসটা বলছেন। তো এখন আমাদের দেশের যে নেতা নেত্রী বা আমাদের দেশে যারা রাজনৈতিক বা সরকারি পর্যায়ে, এখন সরকারের সব হয়ে গেছে দলীয়করণ। আপনি শহীদ মিনার পর্যন্ত হয়ে গেছে দলীয়করণ। আজকে বড় বড় সাংবাদিক, দেশের নাম করা সাংবাদিক, যারা ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগের সভাপতি ছিল, তারাও আজকে 9 জনের একজন, নিষিদ্ধ 9 জনের একজন শহীদ মিনারে। তো এরকম আবার গং বলা হচ্ছে, আরো হয়তো কোনোদিন দেখা যাবে আপনি হয়তো নিষিদ্ধ হয়ে যেতে পারেন, এরকম অবস্থার মধ্যে পড়তে পারে। কিন্তু এই বিষয়টা দেখেন, এটা একজন সাংবাদিক, যারা বেশ কয়েকজন সাংবাদিক আমি দেখলাম যে লিস্টে 9 জনের, কয়েকজন ভালো ভালো সাংবাদিক যারা বর্তমান ইয়েতে সুন্দর কথা বলেন, সুন্দরভাবে মানে নিরপেক্ষ হয়ে কথা বলেন। তা এখন এই বিষয়টা নিয়ে আজকে এই যে যারা করলেন, তাদের মুক্তিযুদ্ধে কি অবদান ছিল, বা 71 সনে তাদের কি অবস্থান ছিল, তাদের জন্ম হয়েছিল কিনা, এই যে বিষয়গুলো। কিন্তু সরকার একদম নীরব। গত কয়েকদিন আগে আমি পত্রিকায় দেখলাম যে একজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আইনমন্ত্রী একটা কথা বলছেন যে এটা ঠিক হয় নাই, এই ধরনের একটা কথা বলছেন। এটা নিয়ে আবার দেখলাম যে সমালোচনা এবং পত্রিকায় আসছে, হ্যাঁ, যে এটা আসছে যে এই আব্দুল লতিফের মতো আরো অনেক আছে এরকম দলের মধ্যে ঘাপটি মারা পড়ে আছে। তার মানে তারা খুব ভীত অবস্থায় আছে, ভয়ে আছে, এবং আব্দুল লতিফ সিদ্দিকীর নিয়েও তারা খুব ভয় ভীতি, যে কখন কি আবার কি শুরু করে। স্যার আব্দুল মান্নান, আপনি বলবেন, আমার হাতে খুব বেশি সময় নেই। দেশের কথা যে উনি বললেন, আসলে দেশকে এগিয়ে নেওয়াটা এখন হবে আমাদের সকলের কাজ, এবং আমরা যে মধ্য আয়ের অবস্থায় যাব। উনি এই যে একটি প্রসঙ্গ টেনেছেন, আপনি আমার মনে হয় এই বিষয়ে কথা বলতে চাইলে বলতে পারেন 1-1.5 মিনিটের মধ্যে। এই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া, আর কথায় কথায় যে কাউকে রাজাকার বানিয়ে ফেলা, এই যে প্রবণতা, সেটিকে আপনি কিভাবে দেখেন? এটা যারা এটা করেছেন, পিয়াস করিমের, প্রফেসর পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়া না নেয়া নিয়ে যে বিতর্ক, শহীদ মিনারে নিয়ে গেলেই তিনি কি হয়ে যেত তার আমি জানি না, আর না নেয়াতে এই যে নিতে দেয়া হবে না, না নেতে গেলেও ওনার কোনো অসম্মান হয়েছে কিনা আমি সেটি জানি না, আর নিলেই মহাভারত অশুদ্ধ হয়ে যেত কিনা, মুক্তিযুদ্ধের চেতনা। এই যে আইনমন্ত্রীর কথা বললেন, আইনমন্ত্রী তো তাকে সার্টিফিকেট একটা দিয়েছেন যে তিনি তার বয়স কত ছিল, তিনি কি ভূমিকা পালন করেছেন, তার বাবা কি ছিল, সব বর্ণনা দিলেন। আমি আপনার এই কথাটা একটু এসে যাব। শহীদ মিনার তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। মুক্তিযোদ্ধারা এটা করেননি, মুক্তিযোদ্ধা প্রজন্ম, মুক্তিযোদ্ধাদের সন্তানরা এখানে ছিল। উনি বলেছেন মুক্তিযোদ্ধারা, ওখানে কোনো মুক্তিযোদ্ধা
ওই 9 জনের নাম লেখা। কয়জন মুক্তিযোদ্ধার সন্তান, কে মুক্তিযোদ্ধার সন্তান, কে এটি পরীক্ষা নিরীক্ষা এটা এখানে এইটা তো কেউ পরীক্ষা নিরীক্ষা করেনি না, এটা তো পরীক্ষা নিরীক্ষা কেউ করেনি, এটা আমাদেরকে দেখতে হবে। আমি হয়তো বলবো যে ওরা যেটা বলেছে, আমি মারা গেছে, আমাকে এখানে নিতে হবে, ওখানে নিতে হবে, কারো আবেগ থাকতে পারে, না নিতে একটু জোর করে নিতে হবে, এটিও যেমন সমীচীন নয়, আর নিতে দেয়া হবে না, কারণ কারোই ব্যক্তিগত সম্পত্তি নয়, পারিবারিক সম্পত্তি নয়। মৃত ব্যক্তি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু ওরা বলেছে যে পিয়াস করিম, মরহুম পিয়াস করিম সাহেব, উনি প্রজন্ম, আমাদের যে সব গণজাগরণ মঞ্চ ইত্যাদি, তারা যে সব কথা বলেছিল তার উনি ক্রিটিক্যালি সমালোচনা করাতে তারা ওনাকে পছন্দ করছেন না। আমি এক লাইনে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই তৃতীয় মাত্রা অংশ নিয়েছেন, সেই সময়টাতে অংশ নিয়েছেন, আমি অনেক কথা বলেছি, মানে প্রশ্ন করেছি, কোশ্চেনগুলো রেজ করেছি, এবং তৃতীয় মাত্রা আপনি দেখেনও সেই সময় যেসব প্রশ্নগুলো বিভিন্ন মহল থেকে তোলা হয়েছিল, বা উপস্থাপক হিসেবে আমিও তুলেছি, এতে করে আমাকেও অনেকে গালমন্দ করেছেন। পরে কি প্রমাণিত হলো? যারা সেই সময় গণজাগরণ মঞ্চের জন্য জীবন দিয়ে দিয়েছেন, তারা কি গণজাগরণ মঞ্চকে সম্মান রেখেছেন না অসম্মানিত করেছেন? তারাই তো পেটাপিটি করেছেন, তারাই তো কাদা ছাড়াছাড়ি করেছেন। যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা যদি সত্য হয়, তাহলে পরে কে কি করলো, যেমন ধরুন গণজাগরণ মঞ্চ কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে তারা যে রোল প্লে করেছিল, যেটা আপনি বলতে পারেন যে আইনের উপরে আপনারা কি হস্তক্ষেপ করতে চান? আইনের উপর হস্তক্ষেপ করতে চান, এটা দাবি উত্থাপন করতে চাই। এখন দাবি পেশ করার জন্য একটা ফোরাম বা ব্যক্তি লাগে, সেই জন্য ওই ফোরামটা এই দাবিটাকে পেশ করেছিল, এবং এই দাবিটার কারণেই আইনটা সংশোধন হলো, এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট হলো, এক্সিকিউশন হলো, ইত্যাদি ইত্যাদি হলো। সেজন্য গণজাগরণ মঞ্চ একটা সময়ে তো তারা একটা সাংঘাতিকভাবে একটা পালন করেছে। তাদের মনে হয় আপনার কাছে কখনো মনে হয়েছে, মানে আপনি একজন বিবেকবান মানুষ, যে সেটি তখন কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল কিনা? আমি কৃত্রিম মনে করি না, সেই সময়ের জন্য এটা ঠিক ছিল। আমার ধারণা যে সময় লক্ষ লক্ষ মানুষ হ্যামিলনের বংশীবাদক বাঁশি বাজালে যেরকম সব পিপিলিকার মতো ছুটেছে মানুষ, আজকে তারা কোথায়? সব উধাও হয়ে গেল। আপনার একটি জিনিস তো খুব বেশি দিন আমাদের দেশের সাস্টেন করছে না, কিন্তু ওই সময়ের জন্য তাদের যে আহ্বান, এবং কেউ নানান লোকে নানান অভিধা করেছে। আমি এখানে রেগুলার যাতায়াত করতাম, আমি রেগুলার যাতায়াত করতাম, এবং আমি মনে করি যে তারা, আমরা অনেকেই যা বলতে পারিনি মুক্তিযোদ্ধা হিসেবে, আমরা তো নুয়েই পড়েছি, ধিমিয়ে পড়েছি, তারা সেটা বলেছে। এখন শহীদ মিনারের কথা যেটা বললেন, যেমন কালকি সালাউদ্দিন স্যারের আপনার জানাজা হলো, তো ওনারা পিয়াস করিম সাহেবের ব্যাপারে উৎসাহ ছিলেন। আমার খুবই খুশি হয়েছে যে ওনারা একজন শিক্ষককে মর্যাদা দিচ্ছেন, কিন্তু 92 বছর ধরে জাতীয় অধ্যাপক ডক্টর সালাউদ্দিন যে কাজটা করলেন, ওনাদের তরফ থেকে একটি ফুল পর্যন্ত তাকে দেওয়া হলো না। উনি শিক্ষার কথা বললেন, উনি পিয়াস করিমের কথা বলছেন। পিয়াস করিম, আমি সেই কারণে প্রশ্নটা করছি, আসলে আমার ব্যাপারটাই রাজনীতি, সালাউদ্দিন সাহেব তো কোনো দলের ছিলেন না, সালাউদ্দিন সাহেবকে কেউ কখনো কোনো দলের স্টেটমেন্ট, আমাকে একটু বলতে দিন এক সেকেন্ডের মধ্যে, যাত্রা নিরাপদ হোক, আমার হাতে সময় নেই, এক সেকেন্ডের মধ্যে সালাউদ্দিন সাহেবকে ওনারা, তাহলে আপনি হবেটা কি করে? অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেটা পেজ হচ্ছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার শাহনুরুল কবির শাহীন এবং প্রফেসর আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, দুজন রাজনৈতিক কথা বলছিলেন। পুরো আলোচনা যেভাবে এগিয়েছে, শেষ যে জায়গায় এসে হয়েছে, এবং যেভাবে আমার সঙ্গে ওনাদের ইন্টারাকশন হয়েছে, আসলে রাজনৈতিক স্বার্থের চিন্তার বাইরে আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। রাজনীতিটা কি হওয়া উচিত সেটি বোঝার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। দুদিন আগেই ভারতের সাবেক রাষ্ট্রপতি, বিশ্বখ্যাত পরমাণু বিজ্ঞানী APJ আব্দুল কালাম বাংলাদেশ ঘুরে গেলেন, একাধিক বক্তৃতা তিনি করেছেন। ওই বক্তৃতাগুলো মাথায় নিলেই বোঝা যায় আসলে রাজনীতি কি হওয়া উচিত, রাজনীতির দর্শন কি হওয়া উচিত। আমরা আশা করব আমাদের রাজনীতিকদের মধ্যে ওই বোধোদয়টুকু হবে। এই ন্যূনতম বোধোদয়টুকু যদি তাদের হয়, তাহলে বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমরা পুরোপুরি না হলেও
অনেকাংশে কাজে লাগাতে পারবো। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।